হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। মীরা নিহালের কথাগুলো শুনে মনে মনে ব্লাশিং হচ্ছে। মাথা যেন ওপরের দিকে তুলতেই পারছে না লজ্জায়। নিহাল ওকে কতটা ভালোবাসে সেটা আজ উপলব্ধি করতে পেরেছে। নিহাল ওর মতো করে গাড়ি চালাচ্ছে, ওদের মধ্যে নীরবতা বিরাজ করে। এক পর্যায়ে মীরার বাসার সামনে গাড়ি এসে থামে। মীরা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে যায়। নিহালকে কিছু না বলেই বাসার গেটের ভেতরে ঢুকে যায়, কিন্তু পরক্ষণে মীরা ফিরে আসে। নিহাল এটা দেখে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মীরা এক পা দুপা করে নিহালের দিকে এগিয়ে এসে মাথা নত করে মৃদু স্বরে খাবারের বাটিটা ওর দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার জন্য। নিহাল বাটিটা হাতে নেয়। মীরা দৌড়ে বাসার ভেতরে চলে আসে। নিহালের ঠোঁটে মুচকি হাসি প্রতিফলিত হয়। গাড়ির ভেতরে বসতেই ওর মনে হলো পেছনে কেউ আছে। নিহাল বাটিটা গাড়ির ভেতরে রেখে লক করে পেছন দিকে হাঁটা ধরল। দুজন লোক নিহালকে দেখে পাশের অন্ধকার গলিতে লুকিয়ে পড়ে। নিহাল সেই অন্ধকার স্থানে এসে কাউকে না দেখতে পেয়ে চলে যায়। সেই লোক দুজন বড় নিঃশ্বাস ফেলে গলি দিয়ে বের হতে নিহাল দ্রুত বেগে ওদের একজনের সামনে এসে গলার মাঝখান বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। গড়গড় করে রক্ত ঝরতে লাগলো। লোকটি ছটফট করতে করতে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করে। অন্য একজন এটা দেখে দৌড়ে পালিয়ে যেতে নিলে নিহাল সেই আহত ব্যক্তির গলা থেকে ছুরি বের করে দৌড় দেওয়া লোকটির বরাবর ছুরিটি ছুঁড়ে মারে। ছুরি গিয়ে লোকটির বাপায়ে গেঁথে যায়। লোকটি হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়ে। নিহাল লোকটির কাছে এসে পেছন থেকে দোকানের ওপর হাত রেখে জোরে জোরে ঘাড় ধরে মোচড় মারে। সাথে সাথে লোকটির ঘাড় মটকে গিয়ে সেখানেই মারা যায়। নিহাল সে আহত লোকটির কাছে আসে। লোকটির পালস চেক করে দেখে লোকটি মারা গেছে। ফোনে ফ্ল্যাশ লাইট অন করে লোকটির চেহারার দিকে তীক্ষ্ণ নজরে তাকায়। তখনই লোকটির শার্টের ওপর নজর পড়ে। সেখানে ঈগলের ছোট্ট সিল লাগানো ছিল। বুঝতে পারে এটা কার লোক। নিহাল পুলিশদের কল দিয়ে সেখানে আসতে বলে এবং নিজে ঘটনাস্থল থেকে চলে যায় বাসায়। রাত 11টার দিকে নিহাল মীরাকে টেক্সট করে। মীরা চটজলদি করে ফোনটা হাতে নেয়। মনে হচ্ছিল এতক্ষণ নিহালের টেক্সটের অপেক্ষায় ছিল। টেক্সট দেখে মীরা খুশি হয়। চাইলে নিহাল মীরাকে কল দিয়ে কথা বলতে পারে, কিন্তু নিহাল বাকি ছেলেদের মতো মোটেও না। কানের কাছে ফোন নিয়ে ঘ্যান ঘ্যান করার অভ্যেসও নেই। নিহালের চাল চলন আচরণ সব বাকি ছেলেদের চেয়ে আলাদা। গুড নাইট টেক্সটটা মীরা বারবার পড়ে, কেন জানি খুব ভালো লাগছে। আর নিহালের কিস দেওয়ার দৃশ্যটা মনে পড়তেই মীরা কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলে। একা একা ব্লাশিং হচ্ছে। টেবিল লাইট বন্ধ করে ঘুমিয়ে যায় মীরা। দ্য ইগল গ্রুপ। জাভেদ তার রুমে একটি মেয়ের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছিল। তখনই দরজায় নক পড়ে। জাভেদ বেড থেকে উঠে যায়। গায়ে নাইটি জড়িয়ে দরজা খুলে দেখে আমির আহমেদ দাঁড়িয়ে আছে। মুখে বিষণ্ণ ভাব ফুটে আছে তার। জাভেদ বিরক্তি কণ্ঠে বলে, হোয়াট? আমাদের দুজন লোককে মেরে ফেলেছে নিহাল। পুলিশ তাদের লাশ ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার করেছে। লাশ শনাক্ত করার জন্য আমাকে তাদের পুলিশ স্টেশনে ডেকেছিল। আমি আমাদের লোক বলে লাশ নিয়ে আসি। শিট বস, এখন কি করব বলুন? আমাকে ভাবতে দাও। আউট। এক প্রকার জোরে চিল্লিয়ে বলে জাভেদ। আমির আহমেদ চলে যায়। দরজা বন্ধ করে মদের বোতল নিয়ে জাভেদ সোফায় বসে মদ্যপান করতে থাকে। মনের ভেতরে প্রচন্ড ক্ষোভ তার। সেই মেয়েটি বিছানা থেকে উঠে জাভেদের পাশে এসে বসে। ধীরে ধীরে জাভেদের সাথে অন্তরঙ্গে ব্যস্ত হয়ে পড়ে মেয়েটি। সকালে কলেজ ছুটির পর মীরা খুশি মুডে সাইকেল চালাচ্ছিল। হালকা স্নিগ্ধ বাতাস এসে মীরার খোলা চুলগুলো এলোমেলো করে চোখের উপর পড়ছে। মীরা সেই পার্কটিতে আসে, কিন্তু আজ সেদিনের মতো তেমন কোনো লোকজন নেই। যারা আছে তারাও পার্ক থেকে চলে যাচ্ছে। পার্ক খালি পেয়ে মীরা মনের সুখে সাইকেল চালাচ্ছে। কিছুক্ষণ পর ওর পাশেই একজন লোক গিয়ারওয়ালা সাইকেল নিয়ে হাজির হয়। মীরার পাশাপাশি সাইকেলটি চালাচ্ছিল। মীরা ঘাড় ঘুরিয়ে লোকটির দিকে তাকাতেই হুডিওয়ালা জ্যাকেট ও মুখে মাস্ক পরিধান একজন লোককে দেখে। মীরা ভাবছে কে হতে পারে এবং তার পাশেই সাইকেল চালাচ্ছে। তখনই লোকটি মাথার টুপিটা ফেলে দেয়। তাই সহজেই লোকটির চোখ জোড়া দেখে মীরা চিনতে পারে লোকটিকে। নিহাল।
নিহাল ঘুরে মীরাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে এক চোখ টিপ দেয়। মীরার সাথে সাথে সাইকেলে ব্রেক কষে, দুপা মাটিতে ফেলে নিচের দিকে তাকিয়ে নিঃশ্বাস টানছে। নিহালের চোখ মারা দেখে মীরার বুকের মাঝের সেই ধুকধুক শব্দটা বেড়ে যায়, যেন মনে হচ্ছে চোখ টিপটা মীরার বুকে এসে বিঁধেছে। এদিকে নিহাল সাইকেল নিয়ে ব্যাক করে মীরা চারপাশ দিয়ে গোল গোল ঘুরে শীষ বাজাচ্ছে। সুরটা মীরা চেনা। গোল গোল ঘুরে শীষ বাজানোর এক পর্যায়ে মীরা ওর সাইকেল চালাতে শুরু করে এবং দ্রুত চালাতে থাকে। নিহাল এটা দেখে বাঁকা হেসে মীরার পাশাপাশি আগের ন্যায় সাইকেল চালাচ্ছে। মীরা যত জোরেই চালাক না কেন নিহালের আগে যেতে পারবে না, কারণ নিহালের সাইকেলে গিয়ারওয়ালা আর মীরার সাইকেলটা ছিল নর্মাল। নিহাল ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, প্রিন্সেস, তুমি আমার আগে যেতে পারবে না। মীরা এটা শুনে কিছু বলে না। অন্যদিকে মোড় ঘুরিয়ে চালাতে লাগলো সাইকেল। নিহাল তখন মীরার পেছনেই ছিল। হুট করে নিহাল জোরে জোরে চালিয়ে মীরা সাইকেলের সামনে এসে দাঁড়ায়। মীরা সাইকেল ব্রেক কষার আগে নিহালের সাইকেলে ধাক্কা লাগে। অন্য পাশে পড়ে যেতে নিলে নিহাল ওকে ধরে, কিন্তু সবকিছু দ্রুত হওয়ার কারণে নিহাল মীরাকে ঠিকমতো ধরতে পারে না, যার কারণে নিহাল নিচে আর মীরা নিহালের বুকের ওপরে গিয়ে পড়ে এবং মীরার ঠোঁট নিহালের কপালে এসে লাগে। মানে অ্যাক্সিডেন্টলি মীরা নিহালের কপালে কিস করে ফেলে। মীরা চোখ বড় বড় হয়ে যায়, কিন্তু নিহাল স্বাভাবিক ছিল। মীরা নিহালের চোখের দিকে তাকাবে কি, তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে সাইকেল নিয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে যায়। নিহাল উঠে বসে, এক হাঁটুর উপর হাত রেখে মীরার পালানোর দৃশ্য দেখে মুচকি মুচকি হাসছে। বিড়বিড় করে বলে, ক্রেজি প্রিন্সেস। দ্য স্নেক গ্রো। ভাই, আপনি এভাবে মীরার সাথে দেখা সাক্ষাৎ না করে মীরাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। আপনি জানেন আপনার শত্রুর অভাব নেই। কোন সময় মীরা আমাকে ভালোবাসে, এটা প্রুফ করবো, দেন ম্যারেজ। কিন্তু ভাই, আপনি তো আমার কথাই শুনেন না। বলে কি লাভ ভাই? খুনিকে পেয়েছেন যে আপনার বাবা মাকে খুন করেছে? নো, বাট খুব শীঘ্রই খুঁজে পাবো। আচ্ছা ভাই, আপনি গুড নাইট। ওমর বুঝতে পারে নিহাল এখন আর কথা বলতে চায় না, তাই সময় বিলম্ব না করে রুম থেকে বেরিয়ে যায় ওমর। নিহাল ওর প্রিন্সেসকে একটি টেক্সট পাঠিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অন্য প্রান্তে মীরা নিহালের টেক্সটের জন্য অপেক্ষা করছিল। টুম করে SMS আসার শব্দে মীরা উঠে বসে। ওপেন করে নিহালের SMS দেখে মীরা হ্যাপি হয়ে যায়। খুশি খুশি মুডে ঘুমিয়ে যায় মীরা। সকালে আজ রবিবার, কলেজ বন্ধ। মীরা আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করছিল। শিরিনা বেগম 8টায় ঘুম থেকে উঠে কিচেনে এসে মীরাকে নাস্তা তৈরি করতে দেখে তিনিও হেল্প করে মীরাকে নাস্তা তৈরি করার জন্য। নাস্তা রেডি করার পর মীরা সবাইকে ডেকে একসাথে বসে নাস্তা করতে। 3 বেলা বাড়ির সবাই এক হয়। বেশ জমিয়ে আড্ডা দিতে দিতে নাস্তার পর্ব শেষ হয়। মীরা ওর রুমে চলে আসে। আজ কলেজ নেই, তাই বাসায় বসে বোর হচ্ছে। বিছানা থেকে ফোনটা হাতে নিতেই নিহালের কথা মনে পড়ে। মীরা মুচকি হাসে। রুম থেকে বের হয়ে দেখে ড্রয়িং রুমে আজিজুর রহমান ও মিজানুর রহমান কথা বলছেন। মীরা ভাবে আজকে কোনো বাহানায় বাসা থেকে বের হতে পারবে না, কারণ মিজানুর রহমান আজ বাসায়। মীরা হতাশা মুড নিয়ে মিলির রুমে আসে। মিলি তখন ফোনে গেম খেলছিল। মীরা মিলির পাশে বসে বলে, বিকেলে কোথায় ঘুরতে যাবি? অনেকদিন হলো তোর সাথে কোথাও ঘুরতে বের হই না। যাব। 3টার দিকে যাব, ঠিক আছে? রেডি থাকিস। যাব না। কি যাবি না? যাব। তাহলে রেডি থাকিস। যাব না। আবার বলছিস যাবি না? যাব। মীরা এবার ছো মেরে ফোনটা নিয়ে নেয়। মিলি উত্তেজিত হয়ে বলে, আপু, এই লাস্টের এনিমিটা মেরে নি, ফোনটা দাও। না, আগে বল যাবি কিনা। যাব যাব যাব। এবার ফোন দাও। নে। ফোন এগিয়ে দিল মিলির দিকে। মিলি ফোন নিয়ে আবারও গেম খেলতে নিলে গেম ওভার হয়ে যায়। বুকে হাত রেখে চিত হয়ে শুয়ে বলে, মরে গেলাম। উচিত হয়েছে, এখন বেশি করে খেল। তোমার জন্যই হয়েছে এইসব। যাও যাও, নিচের কাছে যাও। তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ। দেখবি একদিন আমি নিজেই চলে যাব একা। মিলি কিছু বলে না, আবারও গেম খেলতে শুরু করে। মীরা মাথা দুলিয়ে রুম থেকে বেরিয়ে যায়। দ্য স্নেক গ্রুপ। নিহাল 12টার দিকে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে না খেয়ে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আসে। নামাজ শেষে গরিব অসহায় লোকেদের কিছু টাকা পয়সা দেয়। তারপর বাসায় এসে ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে করে। নাস্তা সেরে ওর প্রিয় স্নেক কিং কোবরার রুমে আসে। আগের দিনের মতো কোবরাকে খাবার খাইয়ে বাহিরে বের করে। কিং কোবরাকে নিয়ে নিহাল হল রুমে চলে আসে।
নিহাল সোফায় বসে পাশে সোফার উপর কিংকোবরাকে রাখে। আস্তে আস্তে কিংকোবরা নিহালের গায়ে বেয়ে উঠে কাঁধের উপরে এসে বসে। নিহাল কিছু বলে না। ওমর ল্যাপটপ নিয়ে নিহালের কাছে ল্যাপটপ দিতে নিলেই কিংকোবরাকে দেখে ওমরের রুহু বের হয়ে যাওয়ার উপক্রম হয়। কোনো রকম ল্যাপটপটা নিহালের হাতে দিয়ে ওদের পাশের একটি সোফার উপর পা উঠিয়ে বসে। নিহাল ল্যাপটপ অন করে কিবোর্ড চাপতে থাকে আর ওমর ভয় ভয় চোখে কিংকোবরার দিকে তাকিয়ে আছে। কিংকোবরা নিহালের গলা পেঁচিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে দুজন দুজনকে খুব ভালোবাসে। ওমর ভয়তে কাবু। মৃদু মৃদু স্বরে নিহালকে বলে, ভাই এবার কিংকোবরাকে তার রুমে দিয়ে আসুন, অনেকক্ষণ তো হলো। এনি প্রবলেম? অলরেডি আমার কলিজা পানি শুকিয়ে গেছে কিংকোবরাকে দেখে, তাই যদি আপনিও ওকে দেখে আসতেন। পানি খেয়ে আসো, যাও। ভাই। বাকিটা বলার আগে নিহাল আর ওর সাথে কিংকোবরা ওমরের দিকে তাকায়, যেটা দেখে ওমর ঢোক গিলে। ওমর ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, কিছু না, ক্যারি অন। নিহাল কথাটা শুনে ল্যাপটপ ঘাঁটতে শুরু করে। কিংকোবরা ওমরের উপর থেকে চোখ সরিয়ে নেয়। ওমর মনে মনে বলে, কেউ কারোর চেয়ে কম না। একজন ডেঞ্জারাস মাফিয়া কিং, আরেকজন চ্যানেক কোবরা কিং। মৃত্যুর মুখে আছি, আল্লাহ বাঁচিও আমাকে। 3টার দিকে মীরা আর মিলি রেডি হয়ে বাসা থেকে বের হয়। প্রথমে মিজানুর রহমান যেতে নিষেধ করেছিল, পরক্ষণে আজিজুর রহমান যাওয়ার জন্য পারমিশন দেয়। মীরা মিলি দুজনেই গাড়ি ছাড়া সাইকেল নিয়ে বের হয়। মীরা বাসা থেকে বের হবার সময় নিহালের ফোনে একটি SMS পাঠায়। SMS এ শুধু একটি লোকেশন দিয়েছিল মীরা। নিহাল মীরার লোকেশন দেখে বডিগার্ডদের জিজ্ঞেস করার আগে বডিগার্ডরা নিহালকে বলে, মীরা ম্যাম বাহিরে যাচ্ছে। এই কথা শুনে নিহাল বুঝতে পারে মীরা লোকেশনটা কেন দিয়েছে। নিহালের ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। মনে মনে বলে, আই এম কামিং প্রিন্সেস। নিহাল ছদ্মবেশে বাড়ি থেকে বেরিয়ে যায়, সাথে ওমরও যায়। মীরা মিলি একটি গাড়ি পার্কিং এরিয়ায় সাইকেল রেখে হেঁটে হেঁটে সামনের একটি ছোট মেলায় আসে। রবিবার এই মাঠটিতে মেলা হয়। মীরা মিলি আগে কিছু গেম খেলে, যেমন বল ছোড়া, গান দিয়ে বেলুন ফাটানো ইত্যাদি। তারপর হাওয়াই মিঠাই খেতে খেতে মেলা চারিদিকটা ঘুরে ঘুরে দেখে। অনেকক্ষণ হয়ে গেছে ওরা এসছে। মীরা চারদিক তাকিয়ে নিহালকে খোঁজ করছে। এতক্ষণ এসে যাওয়ার কথা, কিন্তু আসছে না দেখে মীরার মনটা খারাপ হতে শুরু করে। ওর দুচোখ শুধু নিহালকেই খুঁজছে। মিলি তখন মীরার হাত ধরে বলে, আপু চলো রোলার কোস্টারে উঠবো। আমি উঠবো না, ভয় পাই আমি। কি যে বলো না, আরে আসো না, আমি আছি তো। বলছি তো আমি উঠবো না, সত্যি আমি ভয় পাই, তুই একা যা। ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, ওকে? আচ্ছা। মিলি চলে যায় রোলার কোস্টারে চড়তে। রোলার কোস্টারে চড়ে মিলি মীরাকে বাই বলে। মীরাও হাত নাড়িয়ে বাই বলে। রোলার কোস্টার চলতে শুরু করে। আচমকায় মীরার হাত কেউ টেনে মুখ চেপে ধরে একটি চিকন সরু রাস্তা দেওয়ালের পেছনে নিয়ে আসে। এপাশ ওপাশ দুপাশেই দেওয়াল। যেখানে থেকে এসেছে সেখানেই কিছু বডিওয়ালা লোক উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে চিকন করে রাস্তাটা আটকে রেখেছে, যাতে কেউ ভেতরে না যেতে পারে। মীরার মুখ ছেড়ে দেয়। লোকটির চুলগুলো চোখের সামনে এসে বাম চোখ ঢেকে গেছে বিধায় মীরা চিনতে পারছে না কে সে। আর মুখেও ছিল মাস্ক। ছেলেটি তার মুখের মাস্ক খুলে ফেলে। বেরিয়ে আসে নিহালের চেহারা। মীরার শ্বাস রুদ্ধ হয়ে আসে। বুকের মাঝে ঢিপ ঢিপ শব্দ হতে শুরু করে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিহালের সেই মাতাল করা চোখের দিকে। নিহাল মীরার ফেস দেখে ডান হাত দিয়ে মীরার বাম গালে হালকা স্লাইড করে মুখের সামনে এসে নেশাজড়িত কণ্ঠে বলে, আই এম হিয়ার মাই প্রিন্সেস। এতক্ষণ তুমি আমাকে খুঁজছিলে, রাইট? মীরার চোখের পলক পড়ছে না। নিহালের উত্তরের ভাষাও যেন হারিয়ে ফেলেছে। শুধু নিহালের ঘায়েল করা চোখের দিকে তাকিয়ে আছে। মন চাইছে সারা জীবন এভাবে তাকিয়ে থাকতে। নিহাল মীরার চোখের দিকে তাকিয়ে ডান হাত মীরার ঘাড়ের কাছে নিয়ে কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, এভাবে আমার চোখের দিকে তাকিয়ে থেকো না, চোখের গহীন অতলে হারিয়ে যাবে। কথাটা বলে নিহাল মীরার কানের কাছ থেকে সরে আসতে নিলেই মীরা ভাঙা নরম স্বরে বলে, হারিয়ে যেতে চাই। মীরা নরম ভাঙা স্বরে বলা কথাটা শুনে নিহাল কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে নেয়। মীরা নিহালের। নিহাল বুঝতে পারে মীরা ওকে ভালোবাসে। মীরার কথাটা শুনে নিহালের প্রশান্তি মিলে। নিহাল চোখ খুলে মীরার ঘাড়ে হাত রেখে ওর বুকের সাথে খুব জোরে জড়িয়ে ধরে মীরাকে। মীরার এক চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মীরা খুব শান্তি পাচ্ছে।
যে সুখটা মীরা খুঁজছিল আর সেটা নিহালের বুকের মাঝে পেয়েছে। কিছুক্ষণ এভাবে থাকার পর ফোনের শব্দে দুজনের ঘোর কেটে যায়। মীরা নিহালের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ব্যাগ থেকে ফোন বের করে দেখে মিলি কল দিয়েছে। মীরা নিহালকে কিছু না বলে চলে যেতে নিলে পেছন থেকে মীরার হাত টেনে ধরে নিহাল। মীরা লজ্জা লাগছে একটু আগের বলা কথাটার জন্য। নিহালের চোখে নেশায় পড়ে কি থেকে কি বলেছে সেটা এখন রিয়েলাইজ করছে। নিহাল মীরাকে এক টানে ওর কাছে নিয়ে আসে। মীরার পিঠ নিহালের বুকের সাথে ধাক্কা লাগে। মীরা সরে যেতে নিলে মীরার বাহু ওর বুকের সাথে চেপে ধরে ক্ষুদ্র স্বরে বলে, আই হেট ইট। না বলে চলে যাচ্ছ? ভাই। মীরা চুপ করে আছে। আসলেই ভুল হয়েছে। মিলির কল পেয়ে উত্তেজিত হয়ে নিহালকে কিছু না বলে চলে যাচ্ছিল। মীরা মাথা নিচু করে রাখে। নিহাল রাগী কণ্ঠে জিজ্ঞেস করে, টেল মি। সরি। মৃদু স্বরে বলে মীরা। সরি ওয়ার্ডটা শুনেই নিহাল মীরার চুল ধরে ওর দিকে ফিরিয়ে মীরার ঠোঁট জোড়ায় নিহালের ঠোঁট চেপে ধরে। মীরা চোখ বন্ধ করে চুপ করে থাকে। এটা ওর শাস্তি সেটা মীরা বুঝতে পেরে চুপটি করে রয়। নিহাল কিছুক্ষণ পর মীরার ঠোঁট ছেড়ে দিয়ে পেছন থেকে চুলের মুঠিটা একটু শক্ত করে ধরে নিহালের মুখের কাছে নিয়ে এসে বলে, নেক্সট টাইম এমন ভুল করলে নাও যাও। চিল্লিয়ে বলে। মীরা চোখ মেলে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। সামনে থাকা বডিওয়ালা লোকগুলো মীরাকে যাওয়ার রাস্তা দেয়, পাশে সরে যায়। মীরা লোকগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারে এরা নিহালের লোক। চোখ সরিয়ে সে রোলার কোস্টারের কাছে যেতে লাগলো। মিলি বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, মীরার জন্য অপেক্ষা করছে। ঘড়িতে তখন 5টা অতিক্রম করে গেছে। সন্ধ্যের আগে বাসায় না গেলে বকা খেতে হবে সেটা মিলি জানে। মুখ দিয়ে থ্যাত উচ্চারণ করে বাম পাটা উপরে তুলে মাটিতে আছাড় দিল। আর তখনই পাশ থেকে একটি ছেলে আউচ বলে উঠল। মিলি ছেলেটির দিকে তাকিয়ে দেখে ছেলেটি পা ধরে আছে। মিলি দ্রুত বলে, সরি মামা, ভুলে লেগে গেছে। আমি কি? মামা কোন জন্মের? কোন জন্মের তা জানি না, তবে এই জন্মের হলেই হবে। এই যে আমার দিকে টাকান খাটাস বেডি। হোয়াট? কি বেডি? খাটাস বেডি, খাটাস। আমি খাটাস বেডি? কেন? আমি মামা কেন? ওই, আপনি আমার চোখের সামনে থেকে যান। ওই মা, মামা থেকে এখন জান হয়ে গেলাম। ওই মিয়া, আপনারই জান বলছে কে? জান বলছি জান, মানে এইখান থেকে যেতে বলছি আপনাকে। আসতে বলুন, আমার কারণে আপনার চোখের মতো অন্ধ বা বয়রা না। আমি কখন বলছি? বাকিটা বলার আগে মীরা এসে মিলির হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, মিলি চল, অনেক দেরি হয়ে গেছে। তখনই পেছন থেকে সেই ছেলেটির মুখে ওর নাম শুনতে পায়। মীরা। মীরা থেমে যায়। মিলিও অবাক হয়ে যায়। মীরা পেছনে ঘুরে তাকিয়ে ছেলেটির সামনে এসে বলে, আপনি আমার নাম জানলেন কি করে? আমি ওমর খান। নিকি? আপনাকে বলবো কেন? নিকি। মীরা, তুমি আড়ালে আসো। মীরার হাত ধরে টেনে মিলির থেকে একটু দূরে নিয়ে গিয়ে আস্তে আস্তে বলে, আমি নিহাল ভাইয়ের ছোট ভাই। আপন ভাই না, তবে আপন ভাইয়ের চেয়েও কম না। চিনতে পেরেছো? হ্যাঁ। ওটাকে? তোমার বোন? নাম কি মিলি? হ্যাঁ। তারা হারামি তোমার বোনটা। যাই হোক, এখন বাসায় যাও, পরে কথা হবে। এই বলে ওমর চলে যেতে লাগলো। যাওয়ার আগে মিলিকে এক চোখ টিপ মেরে গেল, যার কারণে মিলি মিলি চল। ছেলেটিকে আর আমাকে চোখ টিপ দিল কোথায়? আমি তো সেটা দেখলাম না। দিছে দিছে, তুমি দেখো নাই, কিন্তু আমি দেখছি। এবার বলো ছেলেটিকে। পরে কথা হবে, বাসায় চল আগে। আরে আপু। মিলিকে টেনে নিয়ে যেতে লাগলো মীরা। আপু, সত্যি করে বলো ওমর নামের লোকটিকে। আরে আমি তেমন একটা চিনি না তাকে, জাস্ট। মিথ্যে মিথ্যে মিথ্যে, তুমি তাকে চিনো। সত্যি করে বলো প্লিজ। আরে বোন, ওই লোকটা একটি এতিমখানায় কিছু টাকা ডোনেট করেছিল। তখন আমিও সেই এতিমখানায় গিয়েছিলাম টাকা ডোনেট করতে। তার সাথে আমার সেখানেই দেখা এবং পরিচয় হয়। আর কি? তিনি নি দিয়ে কি বলতে চেয়েছিল? নি দিয়ে? ও, তার নিকনেম বলতে চেয়েছিল। তার নিকনেম কি? এত কিছু কেন জিজ্ঞেস করছিস? আমি বুঝতেছি না। বলো না। জানি না বলেই মীরা রুম থেকে বেরিয়ে যায়। মিলি সন্দেহ নিয়ে বিছানার উপর বসে। মীরা ওর রুমে এসে দম নেয়। এই মিলিও না প্রশ্ন করতে করতে মেরেই ফেলতো এক্ষুনি। মীরা ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। দ্য স্নেক গ্রো হলরুমে বড় একটা অ্যাকোরিয়ামে রাখা মাছদের খাবার দিচ্ছিল নিহাল। ও মোর নিহালের পেছনে দাঁড়িয়ে বলে,
ভাই, ইনফর্মাররা জাবেদের কোনো খবর দিতে পারছে না। জাবেদ দুবাই আছে নাকি কানাডার চলে গেছে ঠিক বলতে পারছে না ওরা। জাবেদ এই শহরেই আছে, লুকিয়ে। কিভাবে বুঝলেন ভাই? শত্রু কখনোই তার বিরোধী দলের কাছে হার মানে না। সামনে বা পেছন দিক থেকে এক সময় ঠিকই আঘাত করবে, শুধু সময়ের অপেক্ষায় থাকে। ভাই, আমাদের কি করণীয়? অপেক্ষা, দেখি জাবেদ কত দূর যেতে পারে। সকালে তীব্র রৌদ্রের মধ্যে মীরা বিষণ্ণ মন নিয়ে ধীরে ধীরে সাইকেল চালাচ্ছে। আশেপাশের গাড়ির হর্ন, অন্যান্য শব্দ মীরার মস্তিষ্কে ভর করতে পারছে না, কারণ মীরা একটি কথাই ভেবে যাচ্ছে, কাল রাতে নিহাল কেন SMS করেনি? এখনো কি ওর ওপর রেগে আছে সেই বিষয়টি নিয়ে, নাকি অন্য কিছু? আজকে কলেজেও আসেনি নিহাল মীরার সাথে দেখা করতে। মীরা কিছুই বুঝতে পারছে না। শান্ত গতিতে সাইলেন্ট মোডে সাইকেল চালিয়ে বাসায় আসে মীরা। বাসার সামনে আসতেই মীরা বড় একটি ধাক্কা খায়। দেখতে পায় বাড়ির বাহিরে আর বাড়ির ভেতরে নিহালের কার সহ আরো দুটি গাড়ি দাঁড়িয়ে আছে। মীরার মনে ভয় অনুভব হয়। কেন নিহাল ওদের বাড়িতে আসলো? ওর পরিবারের লোকেদের ক্ষতি করতে না তো, নাকি অন্য কিছু? মীরা সাইকেল রেখে এক প্রকার দৌড়ে ভেতরে আসে। এসেই দেখে হলরুমে ওর বাবা, কাকি, কাকা বসে ওমরের সাথে কথা বলছে। ওমরের ঠিক পেছনে বডিগার্ড 4 জন দাঁড়িয়ে আছে, কিন্তু নিহালকে দেখতে পেল না। নিহাল কি আসেনি? তখনই আজিজুর রহমানের ডাক পড়ে, মীরা মামুনি, এখানে এসো। মীরা মাথা নিচের দিকে নামিয়ে আজিজুর রহমানের পাশে এসে বসে। আজিজুর রহমান মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মামুনি, তুমি খুব লাকি। নিহালের মতো এমন একজনকে জীবনসঙ্গী হিসাবে পাবে। মীরা ওর বাবার কথা শুনে অবাক হয়ে যায়। ওর বাবার দিকে তাকাতেই তিনি আবার বলেন, নিহাল তোকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে এসেছে। আমি তো আর হ্যাঁ বলতে পারি না। তোর পারমিশন ছাড়া তোর লাইফ তুই ডিসিশন নিবি। মীরা চুপ করে মাথা নিচু করে বসে থাকে। বিয়ের কথা বলায় লজ্জা পাচ্ছে। মীরা চুপ থাকতে দেখে আজিজুর রহমান বুঝে যায়। যাক, আলহামদুলিল্লাহ, তুমি তোমার রুমে যাও। আজিজুর রহমান বলেন। মীরা আস্তে করে উঠে উপরে যেতে নিলে মিলির সাথে দেখা হয়। মিলি ক্ষোভ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। তার কারণ, কাল ওমরের সম্পর্কে যা যা বলেছিল সব মিথ্যে বলেছিল। আজ মিলি সব জানতে পারল। মীরা হাসার চেষ্টা করে চলে আসে উপরে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মনে মনে বলছে, নিহালের গাড়ি এখানে, অথচ নিহালকে দেখছি না কেন? নিহাল কোথায়? আমাদের বাসায় কি এসেছে নাকি আসেনি? বুঝতে পারছি না কিছুই। মনে মনে বলতে বলতে রুমে পা রাখে। তখনই ওর পাশের মিনি সোফায় নিহালকে পায়ের ওপর পা উঠিয়ে বসে হাতে লাইটার নিয়ে আগুন জ্বালাতে আর নিভাতে দেখতে পায়। মীরা অবাক হয়ে যায়। নিহাল লাইটারের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, হ্যালো মাই ডিয়ার প্রিন্সেস, ডু ইউ মিস মি? নিহালের কথা শুনে মীরা এক রাশ অভিমান নিয়ে করুণ চোখে নিহালের দিকে তাকিয়ে থাকে। কালকে রাত থেকে SMS এর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায়। ভেবেছে হয়তো কোনো কারণে টেক্সট করতে পারেনি। কলেজে দেখা হবে মনে করে আজ আগে আগে কলেজে আসে মীরা, কিন্তু সেখানেও দেখা হয়নি নিহালের সাথে। আর এখন নিহাল বলছে, তুমি আমাকে মিস করছো? অদ্ভুত প্রশ্ন। মীরা কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। নিহাল এবারও বাঁকা হাসে। সোফা থেকে উঠে মীরার হাত থেকে ব্যাগটা ফ্লোরে ফেলে দেয়। তারপর এক হাত মীরার কোমরে রেখে কাছে টেনে নেয়। আরেক হাত দিয়ে মীরার গালে স্লাইড করে স্লো ভয়েসে বলে, নিহালকে ছাড়া মীরা একা। খুব ভালোবাসে মীরা নিহালকে, রাইট? না। নিহাল মীরার গলায় হাত ডুবিয়ে দ্রুত গতিতে নিহালের মুখের সামনে নিয়ে এসে কড়া গলায় বলে, আমার চোখের দিকে তাকিয়ে বলো, বলো না এই শব্দটা। মীরার চোখ জলে টলমল করে ওঠে। ওই টলমল করা নয়ন জোড়া বলে দিচ্ছে নিহালকে কতটা মিস করেছে আর কতটা ভালোবাসে। নিহাল স্মিত হেসে একটি গান গাইতে শুরু করে। Princess doesn't cry. Princess doesn't cry, burning like a fire. Feel it all inside, but wipe your teary eyes. 'Cause princess is, don't cry, don't cry. গানটি গাইতে গাইতে নিহাল মীরাকে জড়িয়ে ধরে। মীরা চোখ বন্ধ করে নিহালের বুকের হার্টবিট আর গান শুনতে থাকে। নিহাল মীরার পিঠে হাত রেখে কানে কানে বলে, এটা ফার্স্ট সারপ্রাইজ ছিল, রাতে তোমার জন্য সেকেন্ড সারপ্রাইজ আছে। বিছানার উপর ড্রেস রাখা, রেডি হয়ে থাকো, সন্ধ্যার সময় তোমাকে নিতে আসবো মোর। মীরা নিহালের কথার প্রতি উত্তরে কিছু বলে না। নিহাল মীরাকে ওর বুক থেকে সরিয়ে কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মীরা নিহালের যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
নিহাল ও চোখের আড়াল হতে বিছানার দিকে তাকায়। সেখানে সাদা রঙের একটি শপিং ব্যাগ রাখা। মীরা হাতে উঠিয়ে নেয়, বের করে দেখে কালো রঙের হাতা ছাড়া একটি লং গাউন, দেখতে ভারী সুন্দর। মীরার পছন্দ হয়, মুচকি হাসে মীরা। বারান্দায় এসে দাঁড়াতে নিহালের গাড়ি ওদের বাসার ভেতর থেকে বের হতে দেখে। মীরা তাকিয়ে থাকে যতক্ষণ না গাড়ি ও চোখের আড়াল হচ্ছে। পেছন থেকে কারো গলা খাকারির আওয়াজ শুনে মীরা তাকিয়ে দেখে মিলি রাগী ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। মীরা জানে মিলির রাগটা কোথায়। আসলে মিলি, থাক, আর মিথ্যে কথা বলতে হবে না, সব জানি আমি। কথাটা গম্ভীর কণ্ঠে বলে মিলি। তারপরে গলা নরম করে উত্তেজিত কণ্ঠে বলে, আরে আপু, নিহাল ভাই আমার ক্রাশ, তার সাথে তোমার বিয়ে হবে শুনেই আমি অনেক হ্যাপি। এই শহরে কিং নিহাল খান, তিনি আমার জিজো, ভাবতেই ভালো লাগছে। কিন্তু কিন্তু কি? ওই যে ওমর মামা, তাকে আমার একদমই ভালো লাগে না। আমার সব কথায় রং ধরে আমার পেছনে পড়ে থাকে। যাওয়ার আগে বলে গেছে আমাকে নাকি খাটাস বেডির মতো লাগে, আর এই নামটাও নাকি আমাকে স্যুট করে। কেমন লাগে বলো আপু? তুইও তাকে মামা আর ভাইয়া বলে ডাক। তাতে কি হবে? হবে এটা, কোনো ছেলে সুন্দরী মেয়ের মুখে ভাইয়া ডাকটা মেনে নিতে পারে না। ওমর ভাইয়াও মেনে নিতে পারবে না, তাই তুই তাকে ভাইয়া বলে ডাকতে পারিস। ট্রাই করে দেখা যায়, আবার দেখা হোক। আমাকে যদি আবার খাটাস বেডি বলে তো মামা চাচা ভাইয়ের বন্যা বসিয়ে দিব। গুড। আচ্ছা আপু, ওমর মামা আমাকে রেডি হয়ে থাকতে বলেছে কেন? তোকেও রেডি হয়ে থাকতে বলেছে। হ্যাঁ। তাহলে রেডি হয়ে থাকিস কেমন? বলে মীরা চলে যায়। মিলি গালে হাত দিয়ে ভাবতে ভাবতে ওর রুমে চলে আসে। জোহরের নামাজ পড়ে লাঞ্চ সেরে ঘুমিয়ে যায় মীরা। আসরের পর ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয়। কিছুক্ষণ বই পড়ে ওর বাবার সাথে কথা বলে। সন্ধ্যের পরপরই মীরা রেডি হয়ে থাকে। সেই কালো রঙের গাউন, কালো ছুঁয়ালা জুতা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, আর এক হাতে ব্রেসলেট। আয়নাতে নিজেকে দেখছে। অনেক দিন পর মীরা সেজেছে, ভীষণ সুন্দর লাগছে ওকে। কিছুক্ষণ পর মীরার ফোনে একটি টেক্সট আসে। ওপেন করে দেখে বাহিরে গাড়ি ওয়েট করছে। এই টেক্সটটা নিহাল পাঠিয়েছে। টেক্সটটি দেখে মীরা দ্রুত নিচে আসে। ড্রয়িং রুমে এসে দেখে মিলি সোফায় বসে টিভি দেখছে। তুই যাবি না মিলি? না, তুমি যাও। কেন? মন চাইছে না তাই। টিভির দিকে তাকিয়ে বলল। মীরা শিরিনা বেগমের কাছে বিদায় নিয়ে বাইরে চলে আসে। গাড়ির কাছে আসতেই ওমর প্রশ্ন করে, মীরা মিলি কোথায়? ও আসবে না বলেছে। গাড়িতে ওঠো। মীরা গাড়িতে উঠে বসে। গাড়ির দরজা লাগিয়ে ওমর মীরাকে বলে, তোমার ফোনটা দাও তো। মীরা ওর ফোনটা ওমরকে দেয়। ওমর কিছুক্ষণ ঘেটে ফোন ফেরত দিয়ে দেয়। বডিগার্ড, গাড়ি চালাও, আমি আসছি। বলেই গাড়ি ছেড়ে দিল। মীরা আর কিছু বলল না। মিলি টিভি দেখার সময় ওর কাছে মীরার একটি মেসেজ আসে। তাতে লেখা ছিল, বাহিরে আয় মিলি। মিলি মেসেজটা দেখে বাহিরে আসে। মিলি জানে এখন বাহিরে গিয়ে যাওয়ার জন্য ওকে ফোঁস কথা বলবে। মিলি একবার যেতে চাইছিল না, তাও মীরা বলেছে যেতে, তাই বাহিরে না এসে পারল না। মিলি বাহিরে এসে দেখে কেউ নেই, না আছে মীরা, না আছে গাড়ি। এদিকে সেদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। তখনই পেছন থেকে ওর কাঁধে হাত রেখে কেউ ডাক দিল। মিলি ঘুরে তাকাতেই ওমরকে দেখে। মিলি জিজ্ঞেস করে, মামা, আপনি এখনো যাননি? খাটাস বেডিকে সাথে নিয়ে যাব, তাই ওয়েট করছি। আমি যাব না, সেটা তো আপুকে বলে দিয়েছি। তাতে কি, আমাকে তো বলনি, তাই এখন চলো। না। বলেই মিলি দৌড় দেয়। ওমর ধরতে গিয়েও ধরতে পারে না, কারণ মিলি খুব জোরে দৌড় দিয়েছিল। মুখ থেকে সে উচ্চারণ করে ওমর ওর ফোন বের করে মিলির নাম্বারে একটি টেক্সট পাঠায়। কাজটা ঠিক করনি মিলি। মিলি টেক্সটটা দেখে বুঝে যায় কার হতে পারে। রিপ্লাই দেয়, ঠিক করেছি। ওমর মিলির রিপ্লাই দেখে ট্রাক নিয়ে চলে আসে। গাড়ি এসে থামে একটি বিরাট আলিশান বাড়ির সামনে। মীরা বাড়িটি দেখে কিছুক্ষণের জন্য থমকে যায়। নেটে এই বাড়িটির ছবি দেখেছিল, বাস্তবে এতটা সুন্দর হবে সেটাও জানা ছিল না। গাড়ি থেকে নামতেই ফুল দিয়ে বিছানো একটি লাল রঙের কার্পেট দেখতে পায়। মীরা সেটার উপর দিয়ে হেঁটে হেঁটে ভেতরে আসতে লাগলো। বাড়িটির ভেতরটা আরো সুন্দর। পাশের দেয়ালে ফ্রেমে বাঁধানো নিহালের স্নেক সহ ছবিটা দেখে মীরা কপাল ভাঁজ করে নেয়। তখন একজন বডিগার্ড এসে মীরার সামনে মাথা নত করে বলে, দেখিয়ে দেয় কোন দিকে যেতে হবে।
মীরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীর পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। করিডোরের সামনে এসে দাঁড়িয়ে বাম দিকের ঘরটিতে প্রবেশ করে। রুমটিতে ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকার দেখে মীরা প্রথমে ঢুকতে চাইছিল না, কিন্তু পরক্ষণে রুমটিতে প্রবেশ করে। দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এখন রুমটিতে পুরাই অন্ধকার। দরজা খোলা থাকায় বাহির থেকে যে আলোটুকু আসতো সেটাও বন্ধ হয়ে গেছে। মীরা ভয় করছে। রুমটিতে বেশ ঠান্ডা, মনে হচ্ছে কেউ এসি ছেড়ে রেখেছে। হঠাৎই আলো জ্বলে ওঠে। ওর সামনে সোফায় নিহালকে বসা দেখে আর ওর গলায় ছিল হলরুমে নিহালের ছবিতে দেখা সেই স্নেকটি, যেটা এখন নিহালের গলায় পেঁচিয়ে আছে। মীরা ভয়তে 2 কদম পিছিয়ে যায়। চেহারায় ভয় স্পষ্ট মীরার। নিহাল উঠে দাঁড়ায়, ধীর পায়ে মীরার দিকে এগিয়ে যেতে যেতে বলে, কুল প্রিন্সেস কুল, এটা আমার পোশাক কিং কোবরা, ক্ষতি করবে না তোমার।